আপনারা তো পার হয়ে যাচ্ছেন, আপনারা তো আগের নিয়মেই পেনশন পাবেন, তাহলে আপনাদের কেন এটা নিয়ে এত আন্দোলন করতে হবে? পাশের দেশে যদি পেনশনের কথা বলতে হয়, তাহলে তার আগে আসলে পাশের দেশের মতো বেতন স্কেল দিতে হবে। সরকার তো এখানে সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, কিন্তু যা নিয়ে যাচ্ছে সেটার তুলনায় সুবিধার পরিমাণ খুব কম। আমরা উন্নয়নের যত কথা শুনি তাতে কিন্তু পেনশন বাড়ার কথা। শিক্ষকদের যে আগে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকার ভয় পেত বা তাদেরকে একটা সমীহ করতো, সেই সমীহের জায়গাটা আমরা নষ্ট করেছি। এটার মূল কারণটা হচ্ছে সরকারের আর্থিক অসঙ্গতি হয়েছে। শিক্ষকের যদি সারাক্ষণ টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তার পক্ষে আসলে নতুন জ্ঞান সৃজন সম্ভব না। আমরা যারা 2024-30 জুনের আগে সরকারি, এই আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ছিলাম, তাদের উপর এটার কোনো প্রভাব পড়বে না। তার মানে আমরা আসলে আমাদের নিজেদের জন্য এই আন্দোলনটা কিন্তু করছি না। আমরা আন্দোলনটা করছি আমাদের পরবর্তী প্রজন্মের যে শিক্ষকরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াতে আসবেন, তাদের ভবিষ্যৎকে আমরা এরকমভাবে হুমকির মুখে পড়তে দিতে চাই না। তাই কারণ আপনারা বলতে পারেন যে আপনারা তো পার হয়ে যাচ্ছেন, আপনারা তো আগের নিয়মেই পেনশন পাবেন, তাহলে আপনাদের কেন এটা নিয়ে এত আন্দোলন করতে হবে? এটা নিয়ে আন্দোলন করার যৌক্তিকতাটা হচ্ছে এখানে যে আমরা মনে করি শিক্ষকতা একটা অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা। আপনি যদি পাশের দেশের উদাহরণ আমাদের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বারবার দিয়েছেন, বা পেনশন স্কিমের যারা দায়িত্বে আছেন তারাও বলছেন যে পাশের দেশেও এরকম কন্ট্রিবিউটরি পেনশন স্কিম, মানে আমি কন্ট্রিবিউট করব, সেটাই গিয়ে একটা সময় গিয়ে আমার পেনশন হবে, সেটার কথা তারা বলেছেন। কিন্তু পাশের দেশের বেতন স্কেলের দিকে তাকালে দেখবেন যে আমাদের সাথে তাদের কি ভয়াবহ পার্থক্য। তাহলে পাশের দেশে যদি পেনশনের কথা বলতে হয়, তাহলে তার আগে আসলে পাশের দেশের মতো বেতন স্কেল দিতে হবে। সেটা তো দেয়া হচ্ছে না আমাদেরকে, তাই না? যদি ওখানে মানে মাসে যদি $2,500 হয়, আমাদের হচ্ছে $600, তাহলে আপনারা আমাদের পার্থক্যটা বুঝতে পারছেন? একই পদে থেকে। তার মানে পৃথিবীর সমস্ত দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আলাদা পে স্কেলে রাখা হয়, কারণ এটা একটা আলাদা মর্যাদাপূর্ণ পেশা। কারণ এখানে যে এই পেশায় যারা থাকেন তারা জ্ঞান সৃষ্টি করেন, এবং সেটাকে সৃষ্টি করার জন্য তাদের যে সময়টা দিতে হয় সেটা 24 ঘন্টা। সেটা কিন্তু 9টা-5টা অফিস না। এবং যেহেতু আমাদের 9টা-5টা অফিস আওয়ার না, সেই কারণে হয়তো মনে হতে পারে যে আমরা তো বাসায় বসে বসে করছি, কিন্তু আমাদের সবসময়ই কাজের মধ্যে থাকতে হয়। এখন এই সমস্ত বিষয় বাদ রেখেও যদি আমি চিন্তা করি যে আপনারা বলতে পারেন যে সরকার তো এখানে সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে, কিন্তু যা নিয়ে যাচ্ছে সেটার তুলনায় সুবিধার পরিমাণ খুব কম। প্রথম কথা হচ্ছে এই পুরো বিষয়টার সাথে যখন হতে যাচ্ছিল, তখন আমাদের সাথে কোনো আলাপ করা হয় নাই। আমরা তো অংশীজন। তার মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বলেন কিংবা বাংলাদেশের যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সরকারের সাথেই তো তারা কাজ করেন সবসময়। এখন এই শিক্ষক সমাজকে একেবারে কোনো রকম জানান না দিয়ে হঠাৎ করে তাদেরকে একটা পেনশনটা বদলে দেওয়া হচ্ছে, এবং এই পেনশন যেটা বদলে দেওয়া হচ্ছে সেটার ফলে আমরা মনে করি যে পরবর্তী জেনারেশন যারা শিক্ষকতায় আসবেন তারা এই ভবিষ্যৎটা দেখতে পাবেন যে তাদের ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়ছে। আমাদের যতটুকু নিশ্চয়তা ছিল, বেতন ছিল না, তা ছিল না, তারপরে একটা পেনশনের নিশ্চয়তা ছিল যে চাকরি শেষে আমরা একটা বড় পরিমাণ অ্যামাউন্টের টাকা আমরা পেনশন হিসেবে পাই, যেটা পুরোটাই সরকার থেকে আসতো। সেটা যখন আসবে না, কিন্তু আমি যা মাসে মাসে জমা রাখবো সেটার ভিত্তিতেই কিন্তু ওই যে 1 লাখ টাকার কথা আপনি বললেন, আমি যদি মাসে মাসে কম জমা রাখি তাহলে আমার কিন্তু ওই 1 লাখ টাকা হবে না। তো এটা আমার মাসে মাসে জমা রাখার উপর নির্ভর করছে। তার মানে এখানে বড় দাগে রাষ্ট্রের যে একটা কন্ট্রিবিউশন ছিল আমাদের ভবিষ্যৎটা সিকিউর করার ক্ষেত্রে, সেই কন্ট্রিবিউশনটা রাষ্ট্র উঠিয়ে নিচ্ছে। এখন এই যে সর্বজনীন পেনশন স্কিম, এখানে যাদের পেনশন নাই তাদেরকে পেনশনের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে, এটসেট্রা। এখানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যে বিবৃতিটি গিয়েছে, সেখানে আমরা খুব পরিষ্কার করে বলতে চেয়েছি যে এই যে নতুন পেনশন স্কিমের মাধ্যমে নানাভাবে মানুষের কাছ থেকে কন্ট্রিবিউশন আশা করা হচ্ছে, এটার মূল কারণটা হচ্ছে সরকারের আর্থিক অসঙ্গতি হয়েছে, এবং এই আর্থিক অসঙ্গতিটা কাটানোর জন্য সরকার এইভাবে নানান রকমভাবে আমাদের কাছ থেকে কন্ট্রিবিউশন চাচ্ছেন। এখন মানুষ সবসময় সরকারকে কিন্তু বিশ্বাস করে, মানুষ সবসময় সরকারি বন্ডে টাকা জমা দেয় ইত্যাদি, যার কারণ এটার একটা স্ট্যাবিলিটি আছে। ব্যাংকের চাইতে সরকার বা পোস্ট অফিসকে মানুষ বেশি ট্রাস্ট করতো। কিন্তু আমরা দেখছি যে যেভাবে লুটপাট হচ্ছে এবং সেগুলোর কোনো কিছুর কোনো
কোনো কিছুর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং যারা লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে চলে যাচ্ছে, দেশের অর্থনৈতিক যে স্ক্যান্ডালগুলো হচ্ছে সে কারণেও কিন্তু মানুষের ট্রাস্ট বা বিশ্বাস এবং আস্থার অভাব হয়েছে। সুতরাং এসব জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এখন যে উন্নয়নের যে জৌলুস, তাতে তো আমরা উন্নয়নের যত কথা শুনি তাতে কিন্তু পেনশন বাড়ার কথা বলা হচ্ছে। 400 রাষ্ট্রায়ত্ত, আধা সরকারি, সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 20টি পেনশনের আগের পেনশন স্কিমে অন্তর্ভুক্ত ছিল, আর বাদ বাকি সবাইকে ওনারা এখন এটার ভেতরে আনবেন। আনুক, কিন্তু সেটা তো 20 জনেরটা কমিয়ে দিয়ে অন্যদেরটা আনার তো কথা না। কারণ আমরা যদি উন্নয়নের যে গতিধারা দেখছি বা যা শুনছি সেটা যদি সত্যি হয় তাহলে তো আসলে সকলের জন্য জিনিসপত্র বাড়ার কথা, কমে যাচ্ছে কেন? এক, আর এটা আমাদের পরিষ্কার এই বিষয়ে বক্তব্য হচ্ছে এটা কমে যাচ্ছে কারণ আসলে এগুলোর খরচ যোগানোর জন্যই এই স্কিমটিকে তৈরি করা হয়েছে এবং এই স্কিমটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যেই জায়গায় আনা হয়েছে সেটা অন্যান্য সরকারি কর্মচারীদের থেকে আলাদা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আলাদা একটি পেনশন স্কিম হতে যাচ্ছে, সেটা 2025 সাল থেকে শুরু হবে। এখানেও একটা বৈষম্য হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। এখন তারা আমাদের থেকে বড়, আমরা তাদের থেকে বড়, এসব আলোচনায় আমি যেতে চাই না। এগুলো খুবই স্লিপারি আলোচনার জায়গা। আমরা বরং মনে করি যে যেহেতু শিক্ষকতা একটা আলাদা ধরনের মর্যাদাপূর্ণ পেশা এবং শিক্ষকের যদি সারাক্ষণ টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হয়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তার পক্ষে আসলে নতুন জ্ঞান সৃজন সম্ভব না। এবং এইটার জন্য যে মেন্টাল পিস প্রয়োজন হয় সেটার জন্য অবশ্যই শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল করতে হবে এবং যেই স্কেল অবশ্যই আশেপাশের দেশগুলোর সাথে মিলিয়ে দেখতে হবে। কারণ আমরা সাউথ এশিয়ার মধ্যে সবচাইতে খারাপ পে স্কেল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু বয়ে চলেছেন এত বছর ধরে। এবং 2015 সালের আন্দোলনের সময়, যখন 2015 সালে আমরা জাতীয় পে স্কেল নতুন করে শিক্ষকদের জন্য পৃথক পে স্কেলের দাবি করেছিলাম, তখনও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নেতৃত্বেই সে আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের এক পর্যায়ে গিয়ে আমরা দেখেছি যে সরকার, যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিগুলো সবই সরকারি দলের সমর্থক শিক্ষকদের দিয়ে তৈরি হয়, সুতরাং তারাই কিন্তু আবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন। সুতরাং এটা আসলে সরকারি পক্ষের শিক্ষকদের একটা ফেডারেল বডি। তারা কিন্তু তাদের মতো আন্দোলন সংগ্রাম করে আন্দোলনটাকে এক জায়গায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু পে স্কেলের বদলে তারা কেউ তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে পে স্কেলটা কিন্তু আমাদের আর হয়নি। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক যদিও মনে করে যে এই প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন এবং আমরা সেটার জন্য শিক্ষক ফেডারেশন আন্দোলনের সংহতিও জানিয়েছি, কিন্তু আমরা আলাদাভাবেই আন্দোলনটা করছি কারণ আমরা ওনাদের উপরে আমাদের কোনো ট্রাস্ট নেই। আমার কাছে কোনোভাবেই সুপার গ্রেডের দাবি অযৌক্তিক মনে হয় না, কারণ আগে তো সেক্রেটারিরা সুপার গ্রেডের, মানে আমরা যেটাকে বলি সবচেয়ে উপরের গ্রেডের যে প্রফেসর, যাদেরকে সিলেকশন গ্রেড বলা হতো, এখন তো সিলেকশন গ্রেডও নাই। গতবারের পে স্কেলে সিলেকশন গ্রেডও বাতিল করে দেওয়া হয়েছে। গতবারের পে স্কেলে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমলারা তাদের পদমর্যাদাগত অবস্থান শিক্ষকদের উপরে নিয়ে গেছেন। এখন আমরা খুব ভালো করে জানি যে এই আমলাদের মাধ্যমে এই সরকার ক্ষমতায় থাকে ইত্যাদি ইত্যাদি। শিক্ষকরা কোনোভাবে একটা প্রেশার গ্রুপ হয়ে উঠতে পারছে না, কারণ শিক্ষকরা সরকারেরই অংশ হয়ে গেছে। সুতরাং সরকারকে আসলে শিক্ষকদের আলাদা দাম দেওয়ার দরকার নাই, কারণ শিক্ষকদের দিয়ে তো আমলারা যা করতে পারেন তা শিক্ষকরা করেন না, করবেন না। সুতরাং তাদেরকে দিয়ে সেই কাজটা সরকারের হবে না, যে কাজটা তাদের দরকার, মানে নিরঙ্কুশভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বছরের পর বছর ধরে। সুতরাং তারা আমলাদেরকে খেপাতে যাবেন না, এটা আমরা খুব ভালো করেই বুঝি, সেটাই ঘটছে। কিন্তু শিক্ষকরা যে রাজনীতি করছেন সেই রাজনীতিতে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ নিয়ে যতটুকু এগিয়ে যাচ্ছেন, তার ফলে যেটা হচ্ছে যে শিক্ষকদের যে আগে একটা প্রেশার গ্রুপ হিসেবে সরকার ভয় পেত বা তাদেরকে একটা সমীহ করতো, সেই সমীহের জায়গাটা আমরা নষ্ট করেছি। এবং সেই কারণে আমি মনে করি যে এই সুপার গ্রেডের চাইতে বড় কথা সিলেকশন গ্রেড সবসময় কিন্তু সচিবের উপরে ছিল এবং সেটাকে নামানো হয়েছে 15 সালে। যেটা নামানো হয়েছে সেটাকে আবার চাওয়া হচ্ছে, এইটাই, এটা অযৌক্তিক কিছু না, আগে থেকেই তাই ছিল। এখন আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন আগে সচিবরা এসে শিক্ষকদের স্যার বলে বসে থাকতেন, আর এখন শিক্ষকরা ভিসি হওয়ার আশায়, এটা ওটা হওয়ার আশায় ওনাদের কাছে গিয়ে বসে থাকেন। কারণ আমরা যে আমাদের এই পদমর্যাদা হানির ক্ষেত্রে কাজ করিনি তা না, আমরা সেটা খুব ভালো করেই জানি করেছি। কিন্তু এখনও এরকম অনেক শিক্ষক আছে যাদের মর্যাদাবোধ অনেক শক্ত এবং তারা এই সমস্ত কাজে সাথী হতে চান না। সুতরাং তারা মনে করেন যে এটা পরিষ্কার হওয়া দরকার যে প্রত্যয় স্কিম আমরা আসলে কেন এটার বিরুদ্ধে কথা বলছি, কারণ এটা একটা মর্যাদার প্রশ্ন, এটা একটা ভিন্ন ধরনের শিক্ষকতা, একটা ভিন্ন ধরনের পেশা, এটা অন্য পেশার সাথে মিলিয়ে দেখলে হবে না, কারণ আমরা 9টা-5টা চাকরি করি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।